তাহলে এই যে মানে কর্মসংস্থানের দিক থেকে যে একটা বিপুল ঘাটতি যে আমাদের আছে, তো সেইটারই একটা মানে ওয়ে আউট হিসেবে এই ক্ষয়রাতির কথাটা এসেছিল, এবং সেটা কতটা মানে সরাসরি মানে যারা কাজ পাচ্ছে না, যাদের রোজগার আসছে না, তাদেরকে বেঁচে থাকার একটা ব্যবস্থা করা, এইটা হচ্ছে একটা দিক। যেমন তেমন সেই টাকাটাকে সম্বল করে তারা সত্যি সত্যি কোনো উৎপাদনশীল কাজে যেতে পারে কিনা তার একটা সম্ভাবনা তৈরি করার একটা চেষ্টা, এই একটা জিনিসটা আমরা কথা যেটা বলছি। তো সেখানে একটা তো প্রশ্ন এসেই যায়, সেটা হচ্ছে যে কতদিনে এর ফল আসবে বা আদৌ ফল আসবে কিনা। তো সেইটার জন্য তো ধরুন অনেকদিন অপেক্ষা করতে হবে, ততদিন এই টাকা সরকারি কোষাগার থেকে দিয়ে যেতে হবে। সরকারি কোষাগারে এই টাকা কোথা থেকে আসবে যদি উৎপাদন যথেষ্ট না হয়? তখন কথাটা হচ্ছে এই যে তাহলে কি এইটা করা যেতে পারে? আমাদের দেশের একটা লিওয়ে তো বোধহয় আছে, সেটা হচ্ছে আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও। ফর এক্সাম্পল পৃথিবীর যত দেশ, যত এলাকা আছে তার মধ্যে আমাদের বোধহয় একদম কমের দিকে, বোধহয় 11% ট্যাক্স জিডিপি রেশিও এরকম, যেখানটায় স্ক্যান্ডিনেভিয়াতে বোধহয় 29% মতো হবে। তো সেখানে তো একটা বড় জায়গা আছে এই ট্যাক্সের অ্যামাউন্টটা বাড়ানো। সেখানে একটা অবশ্য প্রশ্ন এসে যায় যে ইনডিরেক্ট ট্যাক্স, দ্য ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স মানে নেচার ওয়াইজ এটা রিগ্রেসিভ অনেক বেশি, সবাইকে এটা দংশন করে। দেখুন, রিসোর্স ইনকাম ট্যাক্স, রিসোর্স মোবিলাইজেশন, ইনকাম ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে তো রেটই কমিয়ে দেওয়া হচ্ছে, যেটা আলোচনা আগে হলো যে যেটা আমরা ফিরে আসছি আর কি, আবার ফিরে আসছি। রিসোর্স মোবিলাইজেশন অবশ্যই, এবং গোটা পৃথিবী জুড়ে এই আলোচনাটা আসছে যে সম্পদের ওপরে এই যে বলা হচ্ছে যে এত বড় পরিমাণে সংখ্যায় বিলিয়নিয়ার্সরা বেড়ে যাচ্ছে, এবং বিলিয়নিয়ার অর্থাৎ লক্ষ কোটি টাকার যারা মালিক হচ্ছে তারা তাদের এক এক বছরে লক্ষ কোটি টাকা করে সম্পদ বৃদ্ধি হচ্ছে। তো তাহলে তার উপরে ট্যাক্সেশনটা হচ্ছে না। হ্যাঁ, তো বিলিয়নিয়ার ট্যাক্সের কথা আসছে, এগুলো হবে, অচিরেই হবে, একটু সময় লাগবে, কারণ রেজিস্ট্যান্সটা সাংঘাতিক। আর এই মুহূর্তে বিভিন্ন দেশে যারা ক্ষমতায়, রাজনৈতিক ক্ষমতায় আছে, যে বললাম রাজনীতি ছাড়া, যখনই আপনি ট্যাক্স এবং এই নতুন ট্যাক্সের কথা আসছে, রাজনীতি ছাড়া হবে না, হ্যাঁ রাজনীতি ছাড়া হবে না। তো যে এবং আপনি তাদের কাছ থেকেই ট্যাক্স দিতে চাইছেন যারা সব থেকে ভোকাল, তারা ওদের পয়সা দেয়, যারা সব থেকে পয়সায়, আদানির পয়সায় বিজেপির দলটা চলে। তো এবার মোদি কিভাবে আদানিকে ওপরে ও বিলিয়নের ট্যাক্স বসাবে? আজকে ইলন মাস্কের পয়সায় ডোনাল্ড ট্রাম্প ইলেকশনটা জিতেছে, সে শুধু ইলন মাস্কের জন্যই কাজ করবে। সে কি ইলন মাস্কের উপরে ট্যাক্স বসিয়ে সে গরিব মানুষের জন্য খরচা করবে? ওটা কোনোদিনই হবে না। তো তার সত্ত্বেও এই সমস্ত দেশের এর তুলনাতেও কিন্তু ভারতে ট্যাক্স মোবিলাইজেশনটা কম। হ্যাঁ, তাহলে সেইটুকুনি কি ভারত যেতে পারে? সেটা তো শুধু আমার তো মনে হয় যে যেই ট্যাক্স কাটটা হয়েছে এবং তার যে ডিজাস্ট্রাস রেজাল্টটা হলো, যে কোনো বিনিয়োগ বাড়লো না, কিছুই হলো না। ওরা করেছিল কেন? বিনিয়োগ বাড়ানোর জন্য, যে ওদেরকে উৎসাহ, ট্যাক্স কাট দিলে ব্যবসায়ীরা উৎসাহিত হবে, বিনিয়োগ করবে। বিনিয়োগ করেনি, তাহলে ট্যাক্স আবার বাড়িয়ে দেওয়া হোক, অন্তত ট্যাক্স সরকারের বিনিয়োগ না। কিন্তু আমি এখানে যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে রিসোর্স মোবিলাইজেশন তো একটা জিনিস, কিন্তু আমরা কিন্তু এরকম যেন না মনে করি যে আমাদের দেশে, হ্যাঁ আপনি যদি বলেন অপ্রতুল, সরকারের খরচাটা অপ্রতুল, কিন্তু যেহেতু দেশটা অনেক বড় সেহেতু খরচা যেটা তারা করে সেটা কিন্তু খুব যে ধরুন আমাদের দেশের সামগ্রিক বাজেট প্রায় 50 লক্ষ কোটি টাকা বার্ষিক খরচ হচ্ছে এখন। 50 লক্ষ কোটি টাকা তো মানে ছোটোখাটো ব্যাপার না, আপনার জিডিপির একটা বিশাল বড় অংশ। 50 লক্ষ কোটি টাকা প্রতি বছর সরকার হচ্ছে খরচা করছে। তো বিষয়টা হচ্ছে আমার মনে হয় যে খরচাটা কিসের পিছনে হচ্ছে, এবং এমন বিষয় জিনিসের পিছনে বা এমন চ্যানেলাইজেশন খরচাটা হচ্ছে কিনা যেটা সমাজে বা অর্থনীতিতে সম্পদ বৃদ্ধি করতে পারে, আর মানুষের হাতে, কোন অংশের মানুষের হাতে ক্রয় ক্ষমতাটা হচ্ছে পৌঁছানো হচ্ছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সংক্রান্ত আলোচনাটা এখানে হচ্ছে জরুরি।
আমি একটা পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা উদাহরণ দিতে চাই। এখানে রাজ্য সরকারের একটা স্কিম আছে, কৃষক বন্ধু স্কিম। যেই স্কিমে রাজ্য সরকার বছরে আমার 5 থেকে 6,000 টাকা, বোধহয় এখন সেটা বোধহয় বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে বছরে, ওই ইনকাম বেনিফিট, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের, একটা রেজিস্ট্রেশন আছে, সেই কৃষকদেরকে দিয়ে দেয়। তো এটা তো ধরুন এই আমফানের আগের বছর থেকে বোধহয় এটা চালু হয়েছে, মানে 2019-এর পরে 18-19 নাগাদ, 2019 এটা খুব সম্ভবত চালু হয়েছে, তার আগে তো এটা ছিল না। এবার ধরুন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই গোটা দেশের ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ শীর্ষে ছিল, এবং আমাদের ভূমি সংস্কারের পরে এটা পশ্চিমবঙ্গের একটা অ্যাচিভমেন্ট ছিল। তো এখানে তখন কোনো কৃষক বন্ধু স্কিম ছিল না, কোনো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ছিল না। হ্যাঁ, একটা ম্যাসিভ ভূমি সংস্কার হয়েছিল, এখানে অপারেশন বর্গা হয়েছিল। তো আপনি বলতে পারেন যে সেটা একটা ইনসেন্টিভ ছিল, একটা বিশাল বড় ইনসেন্টিভ ছিল, মাইনর ইরিগেশনের ডেভেলপমেন্ট হয়েছিল, এবং গ্রিন রেভলিউশন টেকনোলজিও এসেছিল। অবশ্যই গ্রিন রেভলিউশন টেকনোলজিরও একটা অ্যাডাপ্টেশন হয়েছিল। তো এই অ্যাসেটের রিডিস্ট্রিবিউশন এবং টেকনোলজিক্যাল ইরিগেশনের এক্সপ্যানশন সমস্তটা মিলে অ্যাকচুয়ালি স্মল ফার্মার অ্যান্ড শেয়ার ক্রপার ড্রিভেন এগ্রিকালচারাল গ্রোথ আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম, যেটা আমাদেরকে বিশেষত ধান উৎপাদনে দেশের শীর্ষে নিয়ে গেছে। আপনি দেখুন গত কয়েক বছরে যেটা হয়েছে, আমাদের প্রোডাক্টিভিটি স্ট্যাগনেট করে গেছে, অন্যান্য ক্রপেও করেছে। যদিও সবজি উৎপাদনে আমরা এখনও দেশের শীর্ষের দিকেই আমরা আছি, বেশিরভাগ সবজি উৎপাদনে, কারণ আমাদের এখানে জমি খুবই ফার্টাইল। সবজিটা মূলত সেই কারণেই আমরা বেশি উৎপাদন করি। কিন্তু ধান উৎপাদনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি পুরোপুরি হচ্ছে স্ট্যাগনেট করে গেছে, এবং যার ফলে যেটা হচ্ছে একের পর এক অন্যান্য রাজ্যগুলো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশ এগিয়ে গেছে, গত আর্থিক বর্ষে তেলেঙ্গানা আমাদের থেকে ধান উৎপাদনে এগিয়ে গেছে, এবং এই আর্থিক বর্ষে এখন অবধি খারিফের মরশুমে দেখা যাচ্ছে যে পাঞ্জাবও এখন পশ্চিমবঙ্গ থেকে বেশি ধান উৎপাদন করছে। সেখানে আরও অনেক কার্যকারণ সম্পর্ক আছে। পাঞ্জাবে আসলে গম থেকে ধানে একটা শিফট আসছে ওখানকার এতে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেটাতে আগে দেশে নাম্বার 1-এ ছিলাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, তারা আমাদেরকে ডিঙিয়ে যাচ্ছে, আমাদের প্রোডাকশনটা স্ট্যাগনেট করে গেছে এবং প্রোডাক্টিভিটি গ্রোথটা স্ট্যাগনেট করে গেছে। তাহলে এখানে মানে এই যে অভিজ্ঞতা, এটা তো আমাদের রাজ্যের অভিজ্ঞতা, যে যখন কোনো কৃষক বন্ধু স্কিম ছিল না, তখন আমাদের যে কৃষি ব্যবস্থাটা, বিশেষত ধান উৎপাদনের ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে দেশের মধ্যে সব থেকে বেশি উৎপাদন দিত। যখন কৃষক বন্ধু স্কিম এলো, তখন কৃষকদের হাতে টাকা পৌঁছচ্ছে, কিন্তু কৃষি ব্যবস্থাটার কি উন্নয়ন হচ্ছে না। কৃষিতে কি যে বিনিয়োগটা হওয়া দরকার সেই বিনিয়োগ হচ্ছে টেকনোলজিতে, মানে টেকনোলজি বলতে আমি কৃষির টেকনোলজি। তাহলে কি ব্যাপারটা এরকম যে যেহেতু আর এগোচ্ছে না প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি, সেহেতু কৃষক বন্ধু দেওয়ার প্রয়োজন হচ্ছে? ঠিক, তো এটাই আমি বলছি। একদম আমার মনে হয় যে আপনি একদম, মানে আপনার সাথে আমি একমত এখানে, যে এটা এক ধরনের বলা যেতে পারে যে একটা চিন্তাভাবনার দেউলিয়াপনা আপনি বলতে পারেন, বা দিশাহীনতা বলতে পারেন, যে আমি আমার উৎপাদন ব্যবস্থাটাকে আরও কিভাবে ভালো করতে পারি। কারণ টেকনোলজিক্যাল ইনোভেশনের তো কোনো অভাব নেই। আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের দেশেরই যদি আপনি বলেন, প্রোডাক্টিভিটি কি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নাকি? চীনেই আমাদের থেকে অনেক 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 হায়ার প্রোডাক্টিভিটি। বা আপনি আশেপাশে দেখুন, আমাদের অনেক দেশ আছে যেখানে টেকনোলজিক্যাল ইনোভেশনের অনেক গ্রাউন্ড আছে। ইনফ্যাক্ট এখন তো নতুন নতুন পরিবেশের যে বিষয়টা চলে আসছে, ক্লাইমেট, এবং সেখানে এখন কেমিক্যাল ফার্টিলাইজার থেকে অর্গ্যানিকে একটা ট্রানজিশন হচ্ছে। সেখানে কিভাবে অর্গ্যানিক ব্যবহার করেও
প্রোডাক্টিভিটি বাড়ানো যেতে পারে, ইল্ড বাড়ানো যেতে পারে, অনেক কিছু আছে এখানে, টেকনোলজিক্যাল ইনোভেশনের জায়গা আছে। এবং অর্গানিক ফার্মিং হলে তো সেখানে মানে রেভিনিউ টার্মসে মানে পার ইউনিট রেভিনিউ সেটাও তো অনেক বেশি পাওয়া যায়, কস্টটা নামানো যাবে যদি আপনি, এবং আপনার অর্গানিক জিনিসের দাম অনেক বেশি পাওয়া যায় বাজারে, বিশেষ করে সুতরাং হ্যাঁ, কিন্তু সেখানে মার্কেটিংটাকেও মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট হবে। আপনাকে কৃষকদেরকে সংগঠিত করা, কোঅপারেটিভস কে করা, এই যে মানে দ্য অর্গানাইজেশন অফ প্রোডাকশন, ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি, ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার এবং বীজ সার সমস্ত এর সাথে যুক্ত পুরো যে মানে এগ্রিকালচারের যে পুরো ইকোসিস্টেমটা, যেটা নিয়ে একটা সময় পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো কাজ হয়েছে এবং সেখানে সরকারও চেষ্টা করতো সেটা করার জন্য, আজকে সেগুলো আমরা দেখছি না। তাহলে এবং সরকারের রাজনৈতিক দায়বদ্ধতাটাও এখানে হয়ে যাচ্ছে। ভুলে যাবেন না যে এখনও এত কিছুর এতদিন পরেও আমাদের রাজ্যে কিছু না হলেও আমার ধারণা প্রায় 2 কোটি কৃষক আছে, মানে এবং মানে কৃষির ওপর নির্ভরশীল মানুষ আছেন। তাহলে তাদেরকে আমি বলছি যে আমার দায়টা আমি সারছি হচ্ছে তাদেরকে মাসে মাসে আমি কিছু দিয়ে খয়রাতি দিয়ে, কিন্তু তাদের জীবিকাটা যার ওপর নির্ভরশীল, কারণ জীবন এবং জীবিকা, আমি তাদের জীবনটা হয়তো বাঁচাচ্ছি কিন্তু তাদের জীবিকাটা যেটার ওপর নির্ভরশীল সেই জায়গাটাকে আমি আমার দায়বদ্ধতাকে আমি গুটিয়ে নিচ্ছি। তো এটা আমার একটা আমি উদাহরণ দিলাম। আমার ধারণা এরকম আরও অনেক উদাহরণ পশ্চিমবঙ্গে আছে, অন্যান্য রাজ্যেও আছে। আমি এর পশ্চিমবঙ্গ সরকারকে মনে করি না যে সে একমাত্র এটা করছে, সবাই করছে। কেন্দ্রীয় সরকারও করছে, সমস্ত রাজ্য সরকার করছে, একে অপরকে তারা সমালোচনা করে, দ্বিচারিতা করে, কিন্তু একই কাজই করে, একই কাজই তারা করে। পিএম সম্মান নিধি, রাইট, কৃষক সম্মান নিধি, পিএম কিষান, পিএম কিষান, সেখানেও ওই একদম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবং সেখানে আপনি দেখুন, একদিকে সে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার দিচ্ছে, অন্যদিকে সে এমন আইন নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার যে পুরো কৃষি ব্যবস্থাটাকেই একটা বড় কর্পোরেটদের হাতে তারা তুলে দিতে হবে। তার জন্য 1 বছর ধরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা এসে রাস্তায় বসে আন্দোলন করছে। তাহলে আসলে এই ক্ষয়রাতির বিষয়টার আমার মনে হয় যে এই যে প্রোডাকশন যে সিস্টেম, উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদনের যে সম্পর্ক, শ্রেণী সম্পর্ক, সেই এবং সেখানে দাঁড়িয়ে হচ্ছে দুর্বল শ্রেণীকে রক্ষা করা, তাদের জনকল্যাণে খরচা করা, উৎপাদন ব্যবস্থাটার আরও উন্নতি করা, এর যে দায়বদ্ধতা সরকার আস্তে আস্তে কমাচ্ছে এবং তার জায়গায় এটা একটা সহজ এবং কোট আনকোট পপুলিস্ট আর কি, পপুলিস্ট অর্থাৎ এটা অনেকে বাংলা করে জনপ্রিয়, জানি না এটার সঠিক ট্রান্সলেশন কিনা, কিন্তু মানে অন্তত ভোটের জনমোহিনী এটাতে তো, কিন্তু জনমোহিনী মানে যে জনকল্যাণটা হচ্ছে এটা আমার মনে হয় না। তাহলে এই যে মানে মানে কৃষকদের যে ক্ষয়রাতির ব্যাপারটা আসছে, তো সেইটা মানে একমাত্র ব্যবস্থা হিসেবে দিচ্ছে আপনি বলছেন, কিন্তু তার সঙ্গে উৎপাদনের সঙ্গে যে সমস্ত ব্যবস্থাগুলো জড়িত, বিশেষ করে টেকনোলজিক্যাল ইনোভেশন, মানে ক্রপ ডাইভার্সিটি, মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেস অফ প্রোডাকশন, এই যে বিষয়গুলো, এইগুলো যদি কৃষকদের সত্যি সত্যি ফলো করতে হয়, তাহলে তো একদিক থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে খরচা তো বাড়াতে হয়। অবশ্যই সেটা এই বাজেটে কতটা বেড়েছে আমার তো মনে হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে জেনারেল এডুকেশন, মানে ধরুন মানে কৃষক হলো সে, কিন্তু তার যদি স্কুল এডুকেশন বেসিক একটা থাকতো তাহলে তার প্রোডাক্টিভিটির মধ্যে সেই কারণেও অনেকটা বাড়তো। মানে বেসিক যে এডুকেশনটা আর কি সেটা, এবং হেলথ, মানে যদি এই দুটো নিয়ে এত চিন্তা করতে হয় মানুষকে যে আমি বাঁচবো কি মরবো, আমি আজকে আমার শরীর খারাপ, কালকে কাজ করতে পারবো কি পারবো না, অথবা আমার বেসিক যে কাজকর্মগুলো, যে সুযোগগুলো আছে, যে টেকনোলজিটা আমাকে একটু শিখে নিতে হবে, সেগুলো খবর পাওয়া, এইগুলোর জন্য যে একটা বেসিক এডুকেশনের ব্যাকগ্রাউন্ড থাকা, এইটা আপনার কতটা প্রয়োজন মনে হয়? মানে প্রয়োজন মানে আমার তো মনে হয় যে অ্যাকচুয়ালি ক্রাইসিসটাই এখানে শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা মানে প্রফেসর অমর্ত্য সেন আমাদের
বাংলার মানুষ, গোটা পৃথিবীকে তিনি তার সবথেকে বড় অবদান যে এই উন্নয়ন, ডেভেলপমেন্ট ইকোনমিক্সে, উন্নয়ন ভাবনায়, এবং উনি এটার উপরে ওনার তাত্ত্বিক কাজ থেকে নিয়ে যে পুরো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টই তার কাজের ভিত্তিতে তৈরি হয়েছে। হ্যাঁ, অমিয় বাগচি, অধ্যাপক অমিয় বাগচি অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাওয়ার পরে লিখেছিলেন যে উনি মানব উন্নয়নের একটি নতুন বিজ্ঞানের জন্ম দিয়েছেন প্রফেসর অমর্ত্য সেন। তাহলে সেই যে বিজ্ঞানটার যদি মূল জায়গাগুলো কি, যদি মানব উন্নয়ন কোনো বিজ্ঞান হয়ে থাকে, তাহলে প্রথম হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, এবং হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার, যেটা অবশ্যই রূপশ্রী দিয়ে হবে। তো সেখানেই আমি আসছি যে দেখুন, পশ্চিমবঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়নটা ব্যাপারটা একটু জটিল। রূপশ্রী দিয়ে হবে না, কিন্তু সবুজ সাথীটা আবার খারাপ মন্দ নয়। তো ঠিকই আছে। হ্যাঁ, মানে আপনি একটি স্কুলের মেয়েকে সাইকেল দিচ্ছেন, হ্যাঁ আমার মনে হয় ওটা ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। অনেকগুলো পারপাস একসাথে সার্ভ করা হয়, ওটা ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই একটা করে দিতে পারলে, জুতো, মোজা, বই, খাতা সবকিছুই দিয়ে দেওয়া উচিত, বিশেষত গ্রামাঞ্চলে। আমি এরকমও শুনেছি, মেয়েরা এটাও বলে যে সাইকেল হওয়াতে অনেক দূরের স্কুলে আমাদের যেতে হয়, অনেক সুবিধা হয়েছে, খুবই ভালো করে চলে যেতে পারি বিপদের ভয় এড়িয়ে। খুবই ভালো, খুবই ভালো। এটা আমার মনে হয় যে ওই জন্য এই বিষয়গুলোর মধ্যে জটিলতা আছে। কিছু কিছু জিনিস খুব ভালো, এটাকে ক্ষয়রাতি হিসাবে একেবারেই নয়। আর আপনি তো ওকে টাকা দিচ্ছেন না, আপনি ওকে একটা সাইকেল, একটা অ্যাসেটই দিচ্ছেন। আমি খুশি হতাম যে ওই সাইকেলটা যাদের থেকে কেনা হচ্ছে, এটা তো সরকার প্রকিওর করছে, তাদেরকে বলা যে প্রতি বছর তোমার থেকে এত সাইকেল কিনছি, তোমরা পশ্চিমবঙ্গে এসে একটা সাইকেল তৈরির কারখানা তৈরি করো, তাহলে পশ্চিমবঙ্গের আরও 4টে লোক চাকরিও পেত তার জন্য আর কি। সেটা একটা। এবারে কন্যাশ্রীতে কিছু বেড়েছে অর্থ বরাদ্দ রিয়েল টার্মসে? রিয়েল টার্মসে কিছুই বাড়েনি, কিন্তু কিছু কিছু এরকম স্কিমগুলোতে বাড়ানো হয়েছে। কিন্তু ওই অন্য যে স্কিমটা আপনি বললেন কি বোধহয় রূপশ্রী, ওটাতে বাড়ে না, ওটাতেই বোধহয় বেড়েছে। এবারের মূল যে বেড়েছে, অর্থমন্ত্রী দাবি করেছেন যে এটার 50% বেশি টাকা আমরা খরচা করছি মহিলাদের পিছনে। হ্যাঁ হ্যাঁ, এখন সেটা দেখুন, মানে সেটা করাই উচিত, কারণ আপনার জনসংখ্যার 50% তো মহিলাই, তো এটা সবারই করা উচিত। এটা করছেন বলে তারা মানে এতদিন করতেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা যে স্কিমগুলো করছেন, ওই তবে ওটা বোধহয় ওনারা বলতে চাইছেন মহিলা স্পেসিফিক কিছু। হ্যাঁ, তো সেটা যদি ওনারা বলতে চান, সেটা যদি মানে হয়ে থাকে, তাহলে আমার মনে হয় ওটা একেবারেই ভুলভাল কথা বলছে। তার কারণ আপনার যে আপনি যে সরকার যে খরচা করে, তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার মধ্যে কত, বেশিরভাগটা রেভিনিউ এক্সপেন্ডিচার একটা খুব বড় পার্সেন্টেজ হচ্ছে আপনার সরকারি কর্মচারীদের মাইনে এবং পেনশন। আপনার সরকারি কর্মচারীদের মধ্যে মহিলা কত, আপনার পেনশনারদের মধ্যে মহিলা কত, এই প্রশ্নটা তো থেকে যায়। আপনি সরকারি কর্মচারীদের মধ্যে কোনো রিজার্ভেশন তো নেই, আপনি কতজন মহিলাকে আপনি লক্ষ্মীর ভান্ডার বা এইসব তো লক্ষ্মীর ভান্ডারে আপনি মাসে হচ্ছে তাকে 1000 টাকা দিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে দুটো মূল সমালোচনা আছে। এইটা প্রথম কথা, আমি এটা আপনাকে বলছি যে যদি 1000 টাকা করে তাদেরকে দেওয়া হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। যদি সেই 1000 টাকাটাকে বাড়িয়ে আরেকটু বাড়ানো যায়, আমার মনে হয় সেটা আরও ভালো হয়। কারণ 1000 টাকা দিয়ে সত্যি কথা বলতে কি, যে কারোর সংসারের চালানো, একটা গরিব মানুষের সংসারে যেটা বিশাল বড় কোনো হয়ে যাচ্ছে, ট্রান্সফরমেটিভ পরিবর্তন আসছে, সেটা নয়। এই ধরনের ক্যাশ ট্রান্সফার স্কিমের একটা প্রবলেমই হচ্ছে এটা, যে আপনি কোনো বিশেষ এন্টাইটেলমেন্ট তো কারোর সাথে তৈরি করতে পারেন না। এত বড় একটা দেশে আপনি দিতে গেলে সবাইকে দিতে হবে, আর সবাইকে যদি দিতে হয় তাহলে সবাইকেই আপনাকে খুব অল্প 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 ড্রপলেটস করেই আপনাকে দিতে হবে, কারণ নয়তো আপনি এটা আর বেশি করে দেবেন না। এটার থেকেই এর কন্ট্রাডিকশানটা আসে। ওই যে আপনি বললেন যে ধরুন এরা এই যাদেরকে দেওয়া হচ্ছে তারা করে কি, তারা ছোট 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 কিছু না কিছু ছোট কাজের সাথে, ছোট বলতে আমি স্কেলের কথা বলছি, হয় ছোট কৃষি, খুব ছোট একটা জোতে তারা চাষ করছে, একটা ছোট দোকান চালাচ্ছে, কোনো না কোনো ছোট একটা ছোট সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছে, একটা কয়েকজন মিলে,
সেলফ মানে একটা স্বনিযুক্ত ওই যে সেলফ এমপ্লয়েড এরকম ধরনের কোনো তারা চালাচ্ছে, তাদেরকে আপনি ওই যে 1000 টাকা করে যে দেন না, একটা রিলিফ হয়, কিন্তু ওই টাকাটা দিয়ে সে যে তার উৎপাদনটাকে আপস্কেল করবে, সে আজকে তার টার্নওভারটাকে বাড়াবে, বা সে যে কাজটা করছে সে সেই কাজ সে একটা ঘরের মধ্যে একটা কাজ করে, সে একটা বড় ঘর সে নেবে, উৎপাদনটাকে যে বাড়াবে, যে ইকোনমিজ অফ স্কেল সেটাকে ব্যবহার করে সে তার ব্যবসাটাকে যে বাড়াবে, এন্টারপ্রেনারশিপটাকে যে সে ডেভেলপ করবে, সেটার কোনো স্কোপ নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কি এরকম একটা ভাবনা করা যেতে পারে যে মানে দেখুন, একটা হচ্ছে মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার ধরনের যে স্কিমগুলো, সেটা হচ্ছে বেশিরভাগ মানে আমাদের যে মহিলারা আছেন তাদের একটা মানে আইডেন্টিটির সমস্যা আছে, মানে তাদের সংসারে তার একটা স্থান আছে, তার একটা অধিকার আছে, এইটা একটা সমস্যার জায়গা, অনেকেরই সেটা থাকে না। তো এইটা সেরকম এক ধরনের অধিকার বোধ তার মধ্যে সৃষ্টি করার একটা চেষ্টা এরকম দেখা যেতে পারে। এইটার মধ্যে একটা ইন্ট্রিনসিক ভ্যালুই আছে। আর একটা যেটা আমি যেটা বলতে চাইছি যে অল্টারনেটিভ হিসেবে এইভাবে ভাবা যেতে পারে, ধরুন সিকোয়েন্সিয়ালি অ্যামাউন্টটা বাড়ানো হলো প্রত্যেককে, কিন্তু সবাইকে একসঙ্গে দেওয়া হলো না, সিকোয়েন্সিয়ালি দেওয়া হলো। যদি একটা ক্রিটিক্যাল মাস পায় একজন মহিলা, তাহলে সেইটাকে দিয়ে এটা আপনি এটা করেছেন সিকোয়েন্সিয়ালি, কিন্তু তখন তাহলে প্রশ্ন উঠবে যে কে আগে আর কে পরে। সেটা তো আসবে, সেটা র্যান্ডম একটা র্যান্ডম সবাই পাবে। এটার সাথে রাজনীতি এত ওতপ্রোতভাবে যুক্ত। আর আমরা তো এটা জানি যে রাজনৈতিক দল, আমি খালি আমাদের রাজ্যের শাসক দল সম্বন্ধে, যদিও তাদের রেকর্ডটা খুবই খারাপ, কিন্তু গোটা দেশের যত শাসক দলই আছে না কেন, ধরুন এই আম আদমি পার্টি, ওরা তো দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলেছিল, এই যে ওরা হেরে গেল, একটা বড় কারণ হচ্ছে মানুষ মনে করেছে যে তারা বিচারিতা করছে দুর্নীতির প্রশ্নে, তারা নিজেরাও করছে। তো যেই ওই ক্ষমতায় যাচ্ছে সেই দুর্নীতির খপ্পরে সে পড়ে যাচ্ছে। এবার সেখানে দাঁড়িয়ে আপনি র্যান্ডম ইত্যাদি এসব করতে গেলে ওইগুলোই আরো বাড়বে। দেখুন, আমি দুটো সমস্যার কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে না আপনি আমি একটু এটা ক্ল্যারিফাই করতে চাই। প্রথম কথা হচ্ছে যে যদি আপনি বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা মহিলাদের দেয়া হচ্ছে কেন, মানে সেটা আমার না, আমি মনে করি একদম সঠিক, সেটা মহিলাদের হাতে টাকা পৌঁছানোর জন্য এটা, মানে সেটা টার্মসে যদি যে ক্লেমটা হয়, এটা মহিলাদের একটা অর্থনৈতিক তৈরি করছে, রিলিফ তৈরি করছে বাড়তি করে, আমি সেটার সাথে একমত এবং আমি এই স্কিমের সমর্থক সেই অর্থে। কিন্তু আপনি যদি বলেন যে এর ফলে মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে, মানে এটা মহিলারা আত্মনির্ভর হয়ে উঠছে, আমি মনে করি সেটা একদম সর্বৈব ভুল কথা। এটাতে যেটা হচ্ছে যে তার ফাইন্যান্সিয়াল একটা রিলিফ সে পাচ্ছে, 1000 টাকা দিয়ে আপনি কোনো বিনিয়োগ করতে পারবেন না। এবার প্রশ্নটা হচ্ছে যে এটার মধ্যে এবার কন্ট্রাডিকশনটা এখানে, যে হয় আপনাকে যদি তাহলে বিনিয়োগ তাহলে কী করতে হয়, তাহলে তুমি অনেক বড় বড় ট্রান্সফার পেমেন্ট দাও। বড় বড় ট্রান্সফার পেমেন্ট আপনি যদি সবাইকে দিতে যান তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। এবং পশ্চিমবঙ্গে কিন্তু সেই সমস্যাটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের জিএসডিপির বৃদ্ধির হার কমছে, গত 4-5 বছরে আস্তে আস্তে কমে আসছে, আর ঋণ বৃদ্ধির হার হচ্ছে ক্রমাগত বাড়ছে। তো এটা অর্থনীতির, তারা তো বলছেন যে তাদের ওই মানে মানে ডেড জিএসডিপি রেশিও ওনারা ভুল বলছেন, মারাত্মক কিছু না, 3-4% মতো ওনারা ভুল বলছেন, একদমই ভুল। ইনফ্যাক্ট বাজেটের ডকুমেন্টেই ওনারা এবার স্বীকার করে নিয়েছেন যে গতবার বাজেটের ডকুমেন্টে ওনারা বলেছিলেন যে ডেট জিএসডিপি রেশিও ইমপ্রুভ করছে। এবারে দে হ্যাভ বিন ফোর্স টু অ্যাডমিট যে 2023-24 থেকে 2024-25 ডেট জিএসডিপি রেশিও 2%, ওরা যা প্রজেক্ট করেছিল তার থেকে 2%, প্রায় অলমোস্ট 40% অফ জিএসডিপি পশ্চিমবঙ্গের ডেট পৌঁছে গেছে অলরেডি। এবং তারা প্রজেক্ট করছে যে আগামী বছর, এই বছর তারা 7,06,000 কোটি টাকা, সামনের বছর তারা বলছে 7,70,000 কোটি টাকা, কিন্তু জিএসডিপির একটা মারাত্মক বেশি প্রজেকশন করে তারা বলছেন আবার ডেট জিএসডিপি রেশিওটা কমবে। সেই যদি আবার ইকোনমিক গ্রোথ গতবার যেটা বললেন 23-24 বর্ষে আমরা 7.65% জিএসডিপি গ্রোথ, এবারে বলছেন 2003-04 গ্রোথ রেট ছিল 6%।
তাহলে আপনি রিভিশন করে দিচ্ছেন পুরনো বছরের ডেটা। তো সেরকম যদি হয়, দেখুন এগুলো ইকোনমিক জাগলেন, সেটা ঠিক, এগুলো করা উচিত নয়। এগুলো করলে কি হয়, আপনি মানুষকে, কারণ আপনি আপনার পুরো ফিসকাল ফ্রেমওয়ার্কটা, আপনি কত খরচা করবেন, আপনি কত ডেফিসিট রাখবেন, এবং আপনি কত, আপনার আয় কত হলো, আপনি ডেফিসিট কত রাখবেন, তার থেকে নির্ধারিত হয় আপনার ব্যয় কত হলো। এগুলো সব জিএসডিপি দিয়ে আপনি মেজার করেন, বিশেষত আপনার ডেফিসিট নরমালাইজ করেন। হ্যাঁ, তো ওটা নিয়ে যদি আপনি এই রকমের প্রজেকশন করেন, তাহলে যেটা হয় যে পরে প্রমাণিত হয় যে আপনার এস্টিমেটগুলো সব ভুল হয়ে যাচ্ছে এবং আপনার ধার বেড়ে যায়, ঋণ বেড়ে যায়। আর পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আমি আপনাকে বলছি, পাঞ্জাবের পরে ডেট জিএসডিপি রেশিওতে ইট ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট। অথচ তো ফিসকাল ডেফিসিট জিএসডিপি রেশিও এটা যেটা বলছে সেটা তো খুব একটা হেলদি রেঞ্জেই রাখছে না। সেটা কি, দেখুন ওখানে প্রবলেমটা হচ্ছে রাজ্যের সাথে যেটা প্রবলেম হয়, 3 পয়েন্ট সামথিং এসব দেখাচ্ছে না ওগুলো বলছি তো, যে যেটা হয় হচ্ছে যে ওরা ফিসকাল ডেফিসিটটা দেখাচ্ছে 2023-24 আর প্রজেক্ট করছে, দেখাচ্ছে 2024-25, প্রজেক্ট করছে 2025-26-এর জন্য, সামনের বছরের জন্য। এবার এটা যে প্রজেকশনগুলো করছে, 24-25টাও তো এখনো শেষ হয়নি, এটা তো 31 মার্চে গিয়ে শেষ হবে। এই যে প্রজেকশনগুলো করছে, আপনি এটা পরের বছর গিয়ে মেলাতে পারবেন যে এগুলো কতটা রিভাইসড এস্টিমেট। তো আমি আপনাকে তো একটু মানে প্রমাণ দিচ্ছি, 23-24-এর রিভাইসড এস্টিমেটে ওরা জিএসডিপি গ্রোথ ওরা বলেছিল 23-24-এর গত বছর বলেছে ইট ইজ 7.65%, হায়ার দ্যান দ্য ন্যাশনাল, নো নট হায়ার। 23-24-এ আমাদের দেশের জিএসডিপি 8.2% ছিল, বাট অলমোস্ট টাচিং দ্যাট জিএসডিপি ফিগার। এই বছর বলছে ইট ইজ 6% অনলি। তো মানে 6.8 বলছে তো এই বছর। না 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 24-25, 23-24-এ সেটাকে ওরা রিভাইজ করেছে, করে ওরা বলছে যে উই গ্রিউ অনলি বাই 6%, which they said that they have grown by 7.65%। কি বলছে বুঝতে পেরেছে? তো এটা স্টেট জিএসডিপির যে মেজারটা, এটা আনলাইক ন্যাশনাল জিডিপি, ওটা এক বছর লেগে আসে। ওরা সেটাকে করছে, মানে দে আর মিসইউজিং দ্যাট টু মেক রোজি প্রজেকশনস অ্যাজ ইফ নাথিং ইজ রং। কিন্তু আপনি পুরোনো ডেটা যদি দেখেন, দেন দ্য মানে পশ্চিমবঙ্গের গ্রস ডেট, দ্য গ্রস স্টক অফ ডেট ইজ গ্রোয়িং অ্যাট আ ফাস্টার রেট দ্যান দ্য জিএসডিপি অফ ওয়েস্ট বেঙ্গল, উইচ ইজ আ রেসিপি ফর ডিজাস্টার। আপনি এরপরে দেউলিয়া হয়ে যাবেন যদি এরকমভাবে চলতে থাকে, এবং যখন দেউলিয়া হয়ে যাবেন তখন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটাও বন্ধ হয়ে যাবে, কারণ আপনার টাকা নেই। তখন এই যে কত 2 কোটি না কত মহিলাকে আপনি মাসে মাসে 1000 টাকা দিচ্ছেন, তাদের টাকাটা যদি একদিন বন্ধ হয়ে যায় হঠাৎ করে, আপনার একটা ফিসকাল ক্রাইসিস হলে, আমার মনে হয় সেটা তাদের তখন একটা সোশ্যাল আনরেস্টের একটা সমস্যা। শুধু তাই না, তারা সর্বনাশের মধ্যে পড়বেন, খুবই সমস্যার মধ্যে পড়বেন। তো মানে ফিসকাল প্রুডেন্সটা সেখানে খুব ইম্পর্টেন্ট, এবং কিভাবে আপনি কোথায় খরচা করছেন। আপনাকে উৎপাদন ব্যবস্থার পিছনে খরচা করতে হবে, কৃষির পিছনে, শিল্পের পিছনে, পরিষেবার পিছনে, এবং শিক্ষা মানব উন্নয়নের পিছনে। সমাজের আসল উন্নয়নটা সেভাবেই হয়। এখানেই একটা সমস্যার বোধহয় জায়গা, এটা ভারতবর্ষের জন্যও তাই, পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের জন্যও কম বেশি তাই, যে মানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গায় খুব কনসিস্টেন্টলি আন্ডার ইনভেস্ট করে গেছে। সেটা নতুন ঘটনা নয়, সেটা একেবারেই মানে 1950 দিচ্ছি, এবং এখনো কিন্তু তার কোনো পরিবর্তন খুব একটা চোখে পড়ছে না। পরিবর্তন হবে কিভাবে? আপনি আপনি ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের কথা বলছি, আপনি ট্যাক্স কমিয়ে দেবেন, এগুলো তো রাজ্য সরকারের আওতায় পড়ে না। কত হারে কর্পোরেটরা ট্যাক্স দেবে এটা কেন্দ্রীয় সরকার ঠিক করে, রাজ্যের কোনো তাদের বলার কোনো ভূমিকা নেই। ইনকাম ট্যাক্স কে দেবে, কত রিবেট দেবে, কি দরকার ছিল 12 লক্ষ টাকা? কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের মানে সরকারের মানে টাকা যথেষ্ট নেই বলেই শিক্ষা খাতে এবং না 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 রাজনৈতিক কিছুতেই তো ব্যয় হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছার অভাব। আমি মনে করি না যে আমাদের টাকা নেই, আমরা একটা সময় খুবই গরিব দেশ ছিলাম। আমি মনে করি না ভারতবর্ষ আজকে যে সরকার 50 লক্ষ কোটি টাকা প্রতি বছর এখন বাজেটের হচ্ছে 50 লক্ষ কোটি টাকা, তো সে কীভাবে গরিব?
রাজনৈতিক সদিচ্ছার হচ্ছে অভাব। রাজনৈতিক সদিচ্ছার তার কোপটা মোটামুটি শিক্ষা এবং স্বাস্থ্যের উপরই পড়ছে। শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে আমাদের সব থেকে বড় ফেলিওর, সব থেকে বড় ফেলিওর আমাদের সরকারেরই এটা ফেলিওর, সমস্ত সরকারের এটা ফেলিওর। ভারতবর্ষের আজকে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক পশ্চাৎপদতার একটা বড় কারণ, মানে বড় অংশের মানুষের পশ্চাৎপদতা। আমি বলছি না যে অনেক দেশের তুলনায় আমাদের জিডিপি সত্যিই এখন আয়তনে বিশাল, আমাদের শিল্পক্ষেত্র আরও ভালো হতে পারে, কিন্তু সেটা একটা বড় শিল্পক্ষেত্র। সুতরাং আমি বলছি না যে ভারতবর্ষ একটা মানে কিছুই হয়নি, কিন্তু যেখানে ভারতবর্ষ যেতে পারতো বা যেটাকে বলে পোটেনশিয়াল এখনও যেতে পারে, সেটা হলো যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আপনি প্রতি বছর আপনার 1 কোটি করে জনসংখ্যা বাড়ছে, তাদেরকে আপনি শিক্ষা দিতে পারছেন না, তাদের স্বাস্থ্য ভালো রাখতে পারছেন না, তাদের কর্মসংস্থান দিতে পারছেন না, তাহলে আপনি কি ভবিষ্যৎ তৈরি করছেন? এবং এখানে বোধহয় কিছু বলারও নেই, কেননা মানে বিশ্বের অন্যান্য সমস্ত দেশগুলোর সঙ্গে যদি তুলনা করা হয়, মানে ভারতের মানে পাবলিক এক্সপেন্ডিচার অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, তো সেইটা মানে সেটা অনেক কম, মানে বোধহয় 3 মানে এডুকেশনের পেছনে বোধহয় 3.4 বা 4 কখনো পেরোয়নি, যেখানটায় মানে মানে ওয়ার্ল্ড অ্যাভারেজটা 4.8 বা এরকম একটা কিছু। এবং সমস্ত এরকম শুধু নয় যে শুধু ওয়েস্টার্ন কান্ট্রি, মানে মিডল ইস্ট বা অন্যান্য যে দেশগুলো আছে সবাই যে সমান, মানে ইন্ডিয়ার থেকেও জিডিপি নিরিখে অনেক কম আছে আর কি, তাদেরও কিন্তু ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। এবং আউটকাম ওয়াইজও কিন্তু ভারত এদের অনেকের থেকে প্রায় অধিকাংশ থেকেই নিচে আছে, মানে সেটা আপনি আপনার ছাত্র শিক্ষক অনুপাতি বলুন বা সেকেন্ডারি স্কুলের এনরোলমেন্টের কথাই বলুন, সব কিছুতে পেছনে আছে। সুতরাং এরকম নয় যে ভারতের যে জিডিপির একটা পার্সেন্টেজ আর একটু এক্সট্রা এডুকেশনের পেছনে দেওয়া যেত না, এটা একেবারেই নয়, দেওয়া যেত, তাতে একটা ইমপ্রুভমেন্ট হতো। এটা একটা জিনিস, পয়সার দিক একটা আছে, আর একটা হচ্ছে কোয়ালিটির দিক। মানে এতগুলো ইউনিভার্সিটি খুললাম, এতগুলো স্কুল খুললাম, এইখানে পড়ানোর টিচার আছেন কিনা, কিভাবে পড়ানো হয়, তার যে আউটকামগুলো যেটা আমরা দেখতে পাই আর কি, ওই এসার যেটা বেরোয় প্রথম বার করে আর কি, সেগুলোতে খুবই ডিসমাল পিকচার একটা পাওয়া যায়। হেলথের ক্ষেত্রেও তো তাই, হেলথের ক্ষেত্রেও মানে ওয়ার্ল্ডের তুলনায় আমাদের জিডিপির নিরিখে জিডিপির পার্সেন্টেজ হিসেবে এক্সপেন্ডিচার অনেকই কম। এবং এখানটায় মানে বোধহয় মানে যেটা আমরা এখন অনেকেই মানে এই সরকারও মানে পশ্চিমবঙ্গ সরকার এবারেও যেটা ওই বাজেটের সময় বলেছে যে আমরা এতগুলো হসপিটাল বেড বাড়িয়েছি ইত্যাদি ইত্যাদি, সেই বেডের কথাও যদি বলেন সেখানেও বোধহয় মানে মানে যেখানটায় মানে হওয়া উচিত মানে 3.7 বেডস পার 1 লাখ পিপল, 1 লাখই বোধহয় হবে, ইন্ডিয়ায় সেখানে একও ছয়নি। সুতরাং এইখানে যে শুধু পয়সার জন্য এগুলো হচ্ছে না তা তো নয়। সুতরাং না দেখুন, এখানে আমার মনে হয় যে প্রথমত একেবারেই নয়, আমি বলছি সেটাই যে আপনার সাথে আমি একদমই একমত যে এটা রাজনৈতিক সদিচ্ছার অভাবে হচ্ছে না। কিন্তু তার সাথে আমি যেটা জুড়তে চাই সেটা হচ্ছে যে এখন যেটা হয়ে গেছে এবং জনগণের এই ব্যাপারে সচেতনতা আশা করা যায় যে বৃদ্ধি হবে আগামী দিনে, যে এই যে কথাগুলো না, এগুলো বলতে পারেন আসলে এগুলো হচ্ছে মিথ্যে কথা, এবং বা অন্যভাবে বললে এগুলো হচ্ছে অর্ধ সত্য। আমি একটা এগুলো মাঝখানে অন্য রাজ্যেও হতো বা এখনো হয়, আমাদের রাজ্যে হচ্ছে সব থেকে বড় প্রকৃষ্ট উদাহরণ এগুলো। আমি একটা ইউনিভার্সিটির নামে আমি একটা বিল্ডিং বানিয়ে দিলাম, সেখানে কোনো শিক্ষক নিয়োগ নেই, সেখানে কোনো প্রিন্সিপাল নেই, সেখানে কিছু ছাত্র ভর্তি করলাম, ভিসিও নেই, হ্যাঁ সেটা পলিটিক্যাল ব্যাপার আছে এখানে। তো রাজ্যপাল তিনি মানে খুব একটা নন, মানে উনি খুবই অস্বাভাবিক টাইপ প্রকৃতির, তো সেটাও একটা কারণ। কিন্তু আপনি যদি এই যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে গেছে বলা হচ্ছে, এই বিশেষত একটু যে পশ্চিমাঞ্চলের বা উত্তরবঙ্গের যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে গিয়ে দেখুন, সেখানে লেখাপড়াটা আদপেও হচ্ছে। ছাত্র যারা ভর্তি হয়েছে অন্য ইউনিভার্সিটির অন্য কলেজের থেকে নিয়ে গিয়ে তাদেরকে ক্লাস করানো হচ্ছে। তো তাদের ভবিষ্যৎ কি আমরা জানি না, ভবিষ্যৎটা অন্ধকার। খালি বলার জন্য, নির্বাচনের প্রচারে বলার জন্য বা
ওই ওই বিজ্ঞাপনে, সরকারি বিজ্ঞাপনে বা ইস্তেহারে লেখার জন্য আমি এটা লিখে দিচ্ছি যে এত ছিল, এত হয়েছে। তো এইটা হচ্ছে এক ধরনের খুব ডিসঅনেস্ট পলিটিক্স। আর দেখুন, যে কোনো ধরনের পলিটিক্যাল ডিসঅনেস্টি যদি ইলেকটোরালি পানিশ না হয় তাহলে সেটা তো লোকে করে যেতে থাকে। সেটাই এখন আমাদের দেশে হয়ে এই যে ইলেকটোরাল পানিশমেন্টের কথা আপনি বলছেন, এখানে আমি একদম শেষে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশনের কথা তো আছে, আমাদের অ্যাক্টও আছে, পঞ্চায়েত রাজ অ্যাক্ট। তো সেখানটায়ও যা মানে বাস্তব যেটা, সেখানটায় যে এক নম্বর কথা হচ্ছে যে একদম মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত স্তরে, লোকাল গভর্নমেন্ট যেগুলোকে আমরা বলছি, সেই স্তরে মানে খরচা, টোটাল যা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটার খুবই কম। এবং এখানেও আমরা ইন্টারন্যাশনাল কম্প্যারিজন যদি করি, মানে দেখবো যে মানে খুবই নিচের দিকে আমরা আছি। এইটা আরেকটা জিনিসকেও হয়তো মানে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে এই যে টাকা আসার একটা ব্যাপার আছে, কিন্তু সেটা যারা অ্যাডমিনিস্ট্রেট করবে সেটা সেন্ট্রালি করা হয়, টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে আমাদের এখানটায় ওই লোকাল লেভেলের রিসোর্স মোবিলাইজেশন সেটা নেই। সুতরাং সেই রিসোর্স আমরা কিভাবে ব্যবহার করছি তার জন্য কোনো রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটিও সেই অর্থে নেই। সবটাই যেন অনেক উঁচু থেকে, অনেক দূর থেকে কিছু একটা অঙ্গুলি হেলনের ব্যাপারটাগুলো ঘটে যায়। অর্থাৎ লোকাল লেভেলে একটা ভ্যাকুয়াম, মানে একটা মানে পলিসি মেকিং, ডিসিশন মেকিং একটা ভ্যাকুয়াম আছে। এবং একটা অদ্ভুত একটা হায়ারার্কি, মানে কাস্ট হায়ারার্কির মতোই, যে মানে লোকাল লেভেলে যারা কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা লোয়ার কাস্ট, তাদের ক্ষমতাও খুব নেই, তারা ওপরের দিকে তাকিয়ে থাকেন। এইটা কি কোনোভাবে আমাদের এই মানে এখানে দেখুন, মানে লোকাল লেভেলের বাজেট নিয়েও কিন্তু কোনো লোকাল লেভেলে আলোচনা হয় না। মানে মিউনিসিপ্যালিটির বাজেট হচ্ছে, সেই মিউনিসিপ্যালিটি আলোচনা হয় না। কথায় যদি বলতে হয়, আমি মানে এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে, কিন্তু এক কথায় যদি বলতে হয়, এখানে এখন একটা সাধারণ মানুষকে, গ্রামের একটা সাধারণ মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি করেছি এই প্রশ্নটা, মানে অনেকের সাথেই করেছি, আমার যা মনে হয়েছে যে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে পঞ্চায়েত ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গে তুলে দেওয়া উচিত। কারণ পঞ্চায়েত ব্যবস্থাটা এখানে আদতে এখন যেভাবে অপারেট করছে, এর ভোট যেভাবে হয় এবং এর যেভাবে চলে পঞ্চায়েত যেভাবে, এইটা এখন একটা সম্পূর্ণভাবে এটা একটা মানে কি বলবো আর কি, মানে প্রহসন বললেও সেটাকে সঠিকভাবে বলা হয় না, মানে এটা একটা, ওটা আসলে একটা পার্টি ব্যবস্থার একটা এক্সটেনশন আপনি বলতে পারেন, সেই হিসাবে চলছে। খুব সম্ভবত সেই কারণে এবারে পঞ্চায়েতের জন্য যে গ্রান্ট, সেটা অস্বাভাবিক রকম বেড়েছে। কারণ ওখানে সামনের বছর যেটা হচ্ছে, হ্যাঁ, ওই পঞ্চায়েতের গ্র্যান্টটা দিয়ে অনেক কিছু হয়। ওই পঞ্চায়েতের গ্র্যান্টটা দিয়ে হচ্ছে স্থানীয় স্তরে দলীয় লোকজন হচ্ছে সেগুলো ভাগ বাটোয়ারা করে খায়, তারা তাদেরটা হয় ওখানে সংগঠনের যে পার্টি টাটিগুলো, পার্টি শাসক দলের যে চলে, সেগুলো সব এখন ওই পঞ্চায়েতে, ওখানে পঞ্চায়েতের মাধ্যমে গ্রামোন্নয়নের যে চিন্তাটা ছিল, বাম জমানাতেই সেখান থেকে অনেক বিচ্যুতি এসেছিল আসলে। কারণ আপনি যে বিষয়গুলো বিশেষত বলছেন, যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাকে নিচু স্তরে নিয়ে যাওয়াটা বিষয় ছিল, সেটা একটা সময় অবশ্যই বিশেষত ভূমি সংস্কারের প্রথম দশকটাতে অনেকটাই হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত কৃষি এবং এই সমস্ত ক্ষেত্রে। কিন্তু তারপরে সেখান থেকে আস্তে আস্তে ব্যাপারটা একটা উল্টো দিকে বয়। কিন্তু এখন যেটা হয়ে গেছে, সত্যি কথা বলতে কি, অনেকে এটা মনে করে যে আপনি আসলে মানে পঞ্চায়েত ব্যাপারটাকে তুলে দিয়ে আপনি যদি ডিরেক্ট করেন, বা অন্তত ফাইন্যান্সিয়াল জায়গায় আপনি যদি পঞ্চায়েতের ব্যাপারটাকে, মানে কিছু ডিপার্টমেন্ট ওখানে দিয়ে রাখলেন, কিন্তু সব কিছু পঞ্চায়েতের মাধ্যমে করার দরকার নেই। তো সেক্ষেত্রে অনেকে মনে করে যে এটার খরচাটা, দুর্নীতিটা কম হবে, আর টাকাটা বরং পঞ্চায়েতের মাধ্যমে গেলে ওই যে ইন্টারমিডিয়েটে বেড়ে যাচ্ছে, এই আরেকটা স্তর ঢুকে যাচ্ছে,
তা বরং এখানে হচ্ছে, এবং অনেক লোকে মনে করে যে কম কাট দিতে হবে, মানে এখানে বেশি লোককে কাট হচ্ছে দিতে হচ্ছে। অনেকে তো এটাও বলেন যে এই এই পঞ্চায়েতে যে এই যে টাকা আসে, যেটা এখন আসে আর কি, অনেক অনেক টাকা আসে, সেটাও নাকি মানে মানে রুরাল ভায়োলেন্সের একটা বড় কারণ। অ্যাবসলিউটলি, এটাই আমি আপনাকে বলার চেষ্টা করছি। আমার মনে হয় যে কেন পঞ্চায়েত ভোটে এরকম অবস্থা হয় পশ্চিমবঙ্গে, এটা কিন্তু দেশের কোথাও হয় না, দেশের কোথাও হয় না। আমি এটা আপনাকে বলতে পারি যে তার মানে যে দেশের সব দলগুলো, রাজনৈতিক দলগুলো যে তারা আপনার কেউ যে মানে সবাই যে খুব ভালো তা নয়, তারা খুবই, সব দলেই খুব দুর্নীতি আর সবই আছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো রুরাল পলিটিক্যাল ভায়োলেন্স, এবং বিশেষত পঞ্চায়েত নির্বাচনে সেই ভায়োলেন্সটা যে আকার ধারণ করে, এর মধ্যে অনেকটাই, তো আপনি রাজ্যের অভিজ্ঞতা যদি দেখেন, এর মধ্যে একটা বড় অংশ কিন্তু এখন শাসক দলের ভেতরের ভায়োলেন্স, কারণ তারাই এখন সর্বব্যাপী। তাহলে কেন এটা হচ্ছে? কারণ আপনার কৃষি ব্যতীত অকৃষি যে জীবিকা, নন এগ্রিকালচারাল লাইভলিহুডস, নন এগ্রিকালচারাল এমপ্লয়মেন্ট, সেটা খুব একটা বাড়ছে না। এবার যেখানে কিছু ন্যাচারাল রিসোর্স আছে, তাহলে সেগুলোর হচ্ছে এক্সপ্লয়টেশন হচ্ছে, একদমই তাই, বালি ইত্যাদি, বালি, মাটি, পাথর, এইসব মাইনর মিনারেলস। তো সেটার একটা একটা ব্যাপার আছে, সেটা এক ধরনের অরাজকতা। কিন্তু ন্যাচারাল রিসোর্স তো সব জায়গায় থাকে না, অধিকাংশ জায়গায় যেটা আছে সেটা হচ্ছে এই পঞ্চায়েতের টাকা পয়সা। ওই আবার আমরা ফিরে যাচ্ছি কর্মসংস্থানের অভাবের, কর্মসংস্থানের অভাব। এবং আমার যেটা মনে হয় যে সেটা যে আকার ধারণ করেছে, এবং দেখুন মাইগ্রেশনটা তো পশ্চিমবঙ্গ থেকে অনেক দিন ধরেই হচ্ছে। মাইগ্রেশন যেটা লোকে ভুল করে, সেটা হচ্ছে মাইগ্রেশন কিন্তু একটা খুব মাইনর অংশ মাইগ্রেট করে, মানে মাইগ্রেশন ডাজেন্ট সলভ দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। মাইগ্রেশন একটা এক্সট্রিম সিচুয়েশনে খানিকটা সেফটি ভালভের মতো কাজ করে। একটা অংশ অন্য রাজ্যে যেখানে লেবার ডিমান্ড বেশি, সেখানে তারা হচ্ছে চলে যায়, এবং হায়ার ওয়েজেস, বাংলা থেকে ধরুন তামিলনাড়ুতে যাচ্ছে, কেরলে যাচ্ছে, কারণ ওখানে ওয়েজ রেটস অনেক বেশি, এবং তারা টাকা ফেরতও পাঠাচ্ছে পশ্চিমবঙ্গে, অনেকের সংসার সেভাবেও চলছে, মানে ইন্টারনাল রেমিটেন্সের মাধ্যমে। কিন্তু অকৃষি কাজের সুযোগ গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গে তৈরি হয় না। এখানে 100 দিনের কাজের প্রকল্পেও যেভাবে হচ্ছে, দেখুন কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা পয়সা আটকে রেখেছে, এগুলো অন্যায়। ওরা রাজনৈতিক কারণে একটা সস্তার রাজনীতি ওরা করছে, ইত্যাদি দুর্নীতি। কিন্তু দুর্নীতির বিষয়টা ফেলে দেওয়ার মতো নয়। গ্রামাঞ্চলে গ্রামোন্নয়নের মধ্যে, গ্রামোন্নয়নের পুরো বিষয়টাতে এখন দুর্নীতির ইস্যুটা একটা বিশাল বড় ইস্যুতে পরিণত হয়েছে। এর সমাধান কি? আমি মনে করি না যে পঞ্চায়েত ব্যবস্থাটা তুলে দেওয়াটা কোনো সমাধান, কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজন আছে, আমূল সংস্কারের প্রয়োজন আছে, এটা আমি মনে করি। বিশেষত পশ্চিমবঙ্গে, যে রাজ্য একসময় পঞ্চায়েত ব্যবস্থায় গোটা দেশকে পথ দেখিয়েছিল, আজকে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমার মনে হয় না যে পঞ্চায়েত ব্যবস্থাটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়নে কন্ট্রিবিউট করছে, বরং গ্রাম সমাজকে আরও বেশি অশান্ত করতে, আরও বেশি ভায়োলেন্স, হিংসার সৃষ্টি করতে, হিংসাত্মক হয়ে ওঠার জন্য হচ্ছে এই পঞ্চায়েত ব্যবস্থাটা কাজ করছে। হ্যাঁ, তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন যে সম্ভাবনা আমাদের দেখিয়েছিল, সেটাকে ফলপ্রসূ হতে আমরা তেমন দেখলাম না। এবারে কিভাবে এটাকে রিভ্যাপ করা যায় বা উন্নত করা যায়, সেইটাও বোধহয় একটা রাজনৈতিক বিষয়, এবং সেটার কোনো সদুত্তর বোধহয় এই মুহূর্তে আমাদের কাছে নেই। কিন্তু অনেক কথা হলো আপনার সঙ্গে, অনেক কিছুই আমার কাছেও স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তৃতীয় পরিসর আয়োজিত আজকের লোককথা অনুষ্ঠান, আলোচনা সভা শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে তৃতীয় পরিসরে যে ইউটিউব চ্যানেল, সেখানটায় সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।